অনলাইন শিক্ষা কার্যক্রমের গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আমি একে সরকার, প্রভাষক গণিত বিভাগ, সরকারি MM কলেজ যশোর। আজকের পাঠ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আজ হবে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ সাধারণ দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় পর্ব আজ নিয়ে আলোচনা করব। সাধারণ দ্বিঘাত সমীকরণের প্রথম পর্বে আমি প্রয়োজনীয় যে সকল সূত্র এবং কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় পর্বের বিষয়টি নিয়ে আলোচনা করব। সাধারণ দ্বিঘাত সমীকরণের প্রথমে যে বিষয়টি আসবে কণিক। কণিক সম্পর্কে তোমরা আগেই জেনেছো যে কণিকের তিনটি অংশ: পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। প্রথমে আমরা কণিকের সংজ্ঞাটি একটু দেখি। কোন সমতলে একটি বিন্দু যদি এমন ভাবে চলে যে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু এবং একটি চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সমতলের উপর অবস্থিত সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, তবে ওই বিন্দুর সঞ্চারপথকে কণিক বলা হয়। এখানে ধ্রুবক বলতে বোঝাবে যে একটি নির্দিষ্ট সংখ্যা। যেমন এখানে যদি আমি একটি কণিকের চিত্র অঙ্কন করি, প্রথমে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি, এরপর একটি পরাবৃত্তের ছবি আমি এখানে অঙ্কন করলাম। তাহলে পরাবৃত্তের একটি উপকেন্দ্র থাকবে এবং পরাবৃত্তের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিই। সাধারণত এই বিন্দুকে আমরা পি ধরে নিই, পি অফ এক্স। এখন এই পরাবৃত্তের একটি বিকাক্ষ থাকবে। বিকাক্ষ হবে যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যত দূরে তার বিপরীত পাশে ততটা দূরে একটি পরাবৃত্তের বিকাক্ষ থাকবে। এখন এই পরাবৃত্তের উপর থেকে আমরা একটি সরলরেখা অঙ্কন করি বা লম্ব অঙ্কন করি, একে আমরা ধরে নিতে পারি এম বিন্দু, আর এই বিন্দুর স্থানাঙ্ক ধরে আমরা পি, তাহলে পি এম। এখন বলা আছে যে স্থির বিন্দু, যেমন আমরা এখানে ধরে নিই পি, এবং অপর একটি চলমান বিন্দু দূরত্ব। এখানে দুটো বিষয় থাকবে, যে স্থির বিন্দু এবং চলমান বিন্দুর দূরত্ব, আবার চলমান বিন্দু থেকে সমতলের উপর অবস্থিত একটি সরলরেখা, এই দূরত্বের অনুপাত সর্বদা সমান থাকবে। যেমন পরাবৃত্তের ক্ষেত্রে এর আগের ভিডিও থেকে আমরা দেখেছি যে ই, তাকে বলা হয় উৎকেন্দ্রিকতা, এর মান থাকে 1। কণিকের উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা এর উপর নির্ভর করে কণিককে তিনটি অংশে ভাগ করা যায়। প্রথম যে বিষয়টি আসবে যে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা সবসময় 1 হবে। উৎকেন্দ্রিকতাকে আমরা ইকসেন্ট্রিসিটি বলি। ইকসেন্ট্রিসিটির যে সংক্ষিপ্ত প্রথম বর্ণটি সেই ই দ্বারা উৎকেন্দ্রিকতাকে বোঝানো হয়। উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান <1 হবে। আমরা জানি উপবৃত্তের আদর্শ সমীকরণ x² + y² + b² = 1। সেক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান আমরা লিখতে পারি ই সমান 1 - b² ডিভাইডেড a² এবং পুরো রাশিটার একটি রূপ, এবং এই মান সবসময় 1 থেকে ছোট হবে, কেননা b² এবং a² এর একটি মান থাকবে। 1 থেকে যদি এই মান বিয়োগ করা হয় তাহলে সেটি 1 থেকে ছোট হবে এবং তার রুট ওভার, কিন্তু কখনোই ঋণাত্মক মান আসবে না, কেননা ঋণাত্মক সংখ্যার বর্গমূল যদি এখানে হয় তাহলে সেটি অসংজ্ঞায়িত হবে। এরপর আসবে অধিবৃত্ত। অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান <1 হবে। আমরা অধিবৃত্তের সমীকরণটি এখানে লিখি x² / a² + y² অধিবৃত্তের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, উপবৃত্তের ক্ষেত্রে প্লাস, তাহলে y² / b² = 1। তাহলে এই অধিবৃত্তের ক্ষেত্রে যে উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতাকে আমরা লিখতে পারি ই সমান √1, এখানে হবে প্লাস মান b² / a²। এখানে b² / a² এর একটি মান থাকবে, তার সাথে যদি আমরা 1 যোগ করি এবং তার বর্গমূল নির্ণয় করি তাহলে এই মানটি সবসময় <1 হবে। ই এর মান যদি <1 হয় তাহলে সেই চিত্রকে আমরা বলবো অধিবৃত্ত। তাহলে এখানে আমরা তিনটি বিষয় আলোচনা করেছি, যে পরাবৃত্তের ক্ষেত্রে
উৎকেন্দ্রিকতাকে, অর্থাৎ উৎকেন্দ্রিকতা হবে সবসময় 1। উপবৃত্ত যদি হয় তাহলে তার উৎকেন্দ্রিকতা 1 থেকে ছোট হবে, এবং অধিবৃত্ত হলে তার উৎকেন্দ্রিকতা 1 থেকে বড় হবে। এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে কণিককে তিনটি ভাগে ভাগ করা হয়। সাধারণ দ্বিঘাত সমীকরণ, এর আগের ভিডিওতেও আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। তবে a, b এবং h এই প্রত্যেকের মান সেক্ষেত্রে শূন্য হবে না, কিন্তু g, f অথবা c এই তিনটি রাশির মান শূন্য হতে পারে। যেমন একটি উদাহরণ আমি এখানে লিখেছি, 12x স্কয়ার প্লাস 7xy মাইনাস 12y স্কয়ার মাইনাস x প্লাস 7y মাইনাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ, কিন্তু এই সমীকরণটি সমমাত্রিক সমীকরণ নয়, অর্থাৎ সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলা যাবে না, কারণ এখানে x এর ঘাত আছে 1, এখানে y এর ঘাত আছে 1, এবং এখানে x এবং y সংশ্লিষ্ট কোনো রাশি নেই। আবার প্রথম যে তিনটি রাশি আছে এই তিনটি রাশিতে x এবং y এর সহগ আছে প্রতি ক্ষেত্রে 2। তাহলে প্রথম তিনটি যদি শুধুমাত্র একটি সমীকরণ আমরা ধরে নিতাম, এই সমীকরণকে আমরা সমমাত্রিক সমীকরণ বলব, কিন্তু সম্পূর্ণ সমীকরণকে সমমাত্রিক সমীকরণ বলা যাবে। আমরা পুনরায় দ্বিঘাত সমীকরণটি লিখি, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশ করবে যদি ডেল্টা সমান 0 হয়। এর আগের পর্বের ভিডিওতেও আমি এই বিষয়টি আলোচনা করেছি, আরো একবার রিভাইজ দেওয়ার জন্য আমি এখানে পুনরায় এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। ডেল্টা সমান যদি 0 হয় তাহলে একটি দ্বিঘাত সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশ করে। দ্বিতীয় যে বিষয়টি আছে, ডেল্টার মান যদি 0 না হয় এবং এইচ এর মান 0 হলে এই সমীকরণ একটি বৃত্ত প্রকাশ করবে। তৃতীয় যে বিষয়টি আছে যে ডেল্টা এর সমান, ডেল্টা নট ইকুয়াল টু 0 এবং ab মাইনাস এইচ স্কয়ার সমান যদি 0 হয় তাহলে পরাবৃত্ত প্রকাশ করবে, এবং ab মাইনাস এইচ স্কয়ার এর মান গ্রেটার দ্যান 0 হলে একটি উপবৃত্ত প্রকাশ করবে। এবং সর্বশেষ যে বিষয়টি আছে, ডেল্টা নট ইকুয়াল টু 0, a প্লাস b ইকুয়াল টু 0 এবং ab মাইনাস এইচ স্কয়ার এর মান লেস দ্যান 0 হলে একটি দ্বিঘাত সমীকরণ অধিবৃত্ত নির্দেশ করে। তাহলে এই পাঁচটি বিষয় তোমাদের মনে রাখবে। এখন আমরা আলোচনা করি কণিক দুই প্রকার, কেন্দ্রিক কণিক এবং কেন্দ্রবিহীন কণিক। যেহেতু এই বিষয়গুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, এখানে আমি সংক্ষেপে আলোচনা করব। উপবৃত্তের ক্ষেত্রে দুইটি উপকেন্দ্র এবং একটি কেন্দ্র থাকবে, দুইটি দিকাক্ষ এবং ক্ষুদ্রক্ষ বৃহৎ। আবার অধিবৃত্তের ক্ষেত্রে একটি কেন্দ্র থাকবে, এখানেও দুইটি উপকেন্দ্র থাকবে। অধিবৃত্তের সমীকরণকে আমরা মাইনাস আকারে প্রকাশ করব, যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান 1। এক্ষেত্রে অসীম তল থাকবে এবং দুইটি উপকেন্দ্র, দুইটি শীর্ষবিন্দু। একই সাথে এর যে লম্ব অক্ষ তাকে বলা হবে আর অক্ষ, এবং ওয়াই অক্ষ তাকে বলা হবে অনুবন্ধ। এরপর কেন্দ্রবিহীন কণিক পরাবৃত্ত, পরাবৃত্তের কেন্দ্র থাকবে না, এখানে স্পর্শক রেখা থাকবে, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, শীর্ষবিন্দু, দিকাক্ষ, এই বিষয়গুলো থাকবে। যেমন এখানে পরাবৃত্তের আদর্শ সমীকরণ ওয়াই স্কয়ার সমান 4ax। যদি আমরা এই সমীকরণকে লিখি ওয়াই স্কয়ার সমান মাইনাস 4ax, তাহলে এই পরাবৃত্তটা হবে এক্স অক্ষের বাম দিকে অবস্থিত। এভাবে আমরা সমীকরণকে চিহ্নিত করতে পারি। সমীকরণ লিখলে তার ছবিটি হবে বাম দিকে। আবার যদি আমরা সমীকরণটি এভাবে লিখি, এক্স স্কয়ার সমান 4ay, এখানে অক্ষটি হবে তখন ওয়াই অক্ষ, তাহলে এই পরাবৃত্তের ক্ষেত্রে ছবি হবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। ওয়াই স্কয়ার সমান 4ax যদি হয় তাহলে পরাবৃত্তটি
এক্স অক্ষের ডান পাশে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। যদি এক্স স্কোয়ার সমান 4ay হয়, তাহলে পরাবৃত্তটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। একইভাবে যদি এই সমীকরণে একটি মাইনাস থাকে, যেমন এক্স স্কোয়ার সমান -4ay, যদি এই সমীকরণ থাকে, তাহলে প্রথম যে ছবিটা অঙ্কন করলাম বা এখানে যে ছবিটা অঙ্কন করেছি তার উল্টো, অর্থাৎ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি, শুধুমাত্র রিভাইজ দেওয়ার জন্য আমি আরো একবার এখানে এনেছি। যে প্রমাণাকার অক্ষের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন আসি উৎকেন্দ্রিকতা, শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র। উৎকেন্দ্রিকতা, কণিকের যদি উৎকেন্দ্রিকতা ই ধরা হয়, অর্থাৎ ইকসেন্ট্রিসিটি, এখানে তোমরা বানানটি একটু ভালো করে দেখবে, ইসিসিইএন টিআরআই সিআই টিওয়াই, ইকসেন্ট্রিসিটি দ্বারা উৎকেন্দ্রিকতাকে বোঝানো হবে। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে 1 মাইনাস, এখানে আমি ধরেছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, উৎকেন্দ্রিকতা হবে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। অধিবৃত্তের ক্ষেত্রে এখানে মাইনাস থাকবে এবং পরাবৃত্তের ক্ষেত্রে শুধুমাত্র 1, এখানে আর কোনো সূত্রের প্রয়োজন হবে না। এখন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সাধারণত আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ককে 0 ধরি, কিন্তু যদি মূল বিন্দুতে না থাকে, অর্থাৎ অন্য কোনো বিন্দুতে থাকে, সেক্ষেত্রে শীর্ষবিন্দুটা ভিন্ন হবে। যদি কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব ডি হয়, তবে ডি সমান +-r, এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে আলফা প্লাস ডি কস থিটা, এবং ওয়াই স্থানাঙ্ক হবে বেটা প্লাস ডি সাইন থিটা। এখানে বৃহৎ বা আর অক্ষের ঢাল হবে ট্যান থিটা। একইভাবে আমরা যদি উপকেন্দ্র নির্ণয় করি, সরাসরি সূত্র থেকে আমরা জানি উপবৃত্তের উপকেন্দ্র ±a0, এবং সেই উপবৃত্তটা যদি শুধুমাত্র আর অক্ষ, অর্থাৎ বৃহৎ অক্ষ যদি এক্স অক্ষ নির্দেশ করে, কিন্তু যদি বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ হয়, যেমন আমি এখানে একটি ছবি অঙ্কন করি, এখানে বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এর উপকেন্দ্র হবে 0 ± b। এখন যদি কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব ডি হয়, তবে ডি +-r1e, এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে আলফা +-d cos থিটা, বেটা +-d sin থিটা। একইভাবে এখানে ঢাল থাকবে ট্যান থিটা। যেমন আমি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি, এরপর একটি সরলরেখা অঙ্কন করলাম, তাহলে এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ক্ষুদ্রতম কোণ তৈরি করে, এই সরলরেখাকে আমরা বলবো ঢাল, ঢাল আকারের সমীকরণ বা ঢাল। কিন্তু যদি এই সরলরেখাটি এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতম তৈরি করে কোণ তৈরি না করে যদি এভাবে তৈরি করে একটি রেখা, তখন হবে কি, এখান থেকে এই কোণের মান হবে তার ঢাল। প্রথমে আমরা নির্ণয় করব ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম কোণ নির্ণয় করার পরে 180 ডিগ্রি, অর্থাৎ পাই থেকে এই মানটি বিয়োগ করব, তাহলে আমরা যে ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটি নির্ণয় করব। এখন আমরা কয়েকটি উদাহরণ বা গাণিতিক সমস্যা সমাধান করব। যেমন প্রথমে একটি উদাহরণ দেওয়া আছে, একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে কণিকটি কেন্দ্র নির্ণয় করে, অর্থাৎ এই সমীকরণটি একটি কণিক নির্দেশ করবে এবং তার কেন্দ্র। যে সমীকরণটি দেওয়া আছে 2x² + y² - 3xy - 5x + 4y + 6 = 0, এটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটি একটি কণিক নির্দেশ করে, কিন্তু কণিকটি পরাবৃত্ত অথবা উপবৃত্ত বা অধিবৃত্ত। এখানে যেহেতু কেন্দ্র আছে, সুতরাং এই কণিকটি উপবৃত্ত অথবা অধিবৃত্ত নির্দেশ করে। পরাবৃত্ত নির্দেশ করলে তার কেন্দ্র থাকবে। তাহলে এই অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করতে পারি, সরাসরি সূত্র প্রয়োগ করে, অথবা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দুটো সমীকরণ তৈরি করব। তারপর সমীকরণ দুইটি সমাধান করলে আমরা কণিকটির কেন্দ্র পাব। প্রথমেই আমরা লিখি যে সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণকে f(x, y) একটি ফাংশন ধরি।
এফ অফ এক্স ওয়াই সমান 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 5x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণকে আমরা একটি ফাংশন দিয়েছি। এরপর x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে একটি সমীকরণ পাওয়া যাবে এবং y এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করলে অপর একটি সমীকরণ পাওয়া যাবে। সমীকরণ দুইটি সমাধান করলে আমরা ছেদবিন্দু অর্থাৎ কনিকের কেন্দ্র পেয়ে যাব। প্রথমে এই সমীকরণকে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি। তাহলে প্রথম রাশিটার মান হবে 4x, দ্বিতীয় রাশিতে y আছে, এই মানটি 0 হবে। তৃতীয় রাশিতে একটি x আছে, তার ডিফারেন্সিয়েশন 1, তাহলে হবে -3y। চতুর্থ রাশিতে আছে 5x, এর মান হবে 5। এরপর 4y এর ডিফারেন্সিয়েশন 0 এবং 6 যে ধ্রুবক সংখ্যাটি আছে তার ডিফারেন্সিয়েশন 0। তাহলে আমরা এখানে একটি সমীকরণ পেয়েছি 4x - 3y - 5 = 0। এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ মনে করি। এরপর আমরা y এর সাপেক্ষে প্রথম সমীকরণকে ডিফারেন্সিয়েশন করি। তাহলে প্রথম রাশিটা যে 2x স্কয়ার আছে, এই মান 0 হবে এবং এখানে 3xy এই রাশিটির মান পাওয়া যাবে -3x এবং তার পূর্বে প্রথম যে রাশিটি আছে এটাকে আমরা লিখি 2y মাইনাস দ্বিতীয় রাশিটির মান হবে, তৃতীয় রাশিটির মান হবে 3x, যেহেতু y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপর হবে প্লাস 4y, 4 শুধুমাত্র 4 সমান হলো 0। এখন এই সমীকরণ থেকে আমরা x এর আগে যে মাইনাস চিহ্নটি আছে এই মাইনাস কমন নিয়ে উভয় পক্ষ থেকে বাদ দিলাম, তাহলে সমীকরণটি পাওয়া যায় 3x - 2y - 4 = 0। যেহেতু প্রথম সমীকরণে x এর মান আগে আছে, এই কারণে আমরা দ্বিতীয় সমীকরণে x এর মানকে প্রথমে লিখি। এরপর দুইটি সমীকরণ সমাধান করতে হবে। সমাধানের জন্য তোমরা প্রতিস্থাপন অথবা অপনয়ন বা বজ্রগুণন যে পদ্ধতি হোক সমাধান করবে। এখানে আমি সমাধান করেছি প্রথম সমীকরণকে 3 দ্বারা গুণ এবং দ্বিতীয় সমীকরণকে 4 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে, তখন x রাশিটা বাদ যাবে। x এর মান হবে 2, y এর মান হবে 1। x এর মান নির্ণয় করার পরে যে কোনো একটি সমীকরণে y এর মান অর্থাৎ x এর মান বসিয়ে দেওয়ার পরে y এর মান পাওয়া যাবে 1। সুতরাং আমরা বলতে পারি কনিকটির কেন্দ্র হবে 2, 1। আবার আমরা সরাসরি সূত্র প্রয়োগ করেও এই মানটি নির্ণয় করতে পারি। যেমন এখানে আমি সূত্রটি লিখেছি fh - bg ডিভাইডেড ab - h স্কয়ার এবং y স্থানাঙ্ক gh - af ডিভাইডেড ab - h এর স্কয়ার। এর জন্য প্রথম যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে ab এবং fgh এই মানগুলো নির্ণয় করতে হবে। তারপর এই সূত্র বসিয়ে দিলে আমরা কনিকের কেন্দ্র পেয়ে যাব। এরপর আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করি। দ্বিতীয় যে উদাহরণ দেওয়া আছে একটি কনিকের সমীকরণ 4y² - 20x - 8y + 39 = 0। একটি পরাবৃত্তের সমীকরণ, যেহেতু এখানে শুধুমাত্র y এর স্কয়ার আছে। এই পরাবৃত্তটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষের সমীকরণ, দ্বিঘাতের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করতে হবে। প্রথমেই আমরা পরাবৃত্তকে আদর্শ সমীকরণে পরিণত করব। তারপর y² = 4x এর সাথে তুলনা করে আমরা মানগুলো নির্ণয় করব। প্রথমে আমরা লিখি যে সমীকরণটি দেওয়া আছে 4y² - 20x - 8y + 39 = 0। এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ মনে করি। এখন 1 নম্বর সমীকরণকে আদর্শ সমীকরণে আমরা রূপান্তর করব। তাহলে সমীকরণটি হবে 4 × y - 1 এর স্কয়ার = 20 × x - 7/4। এই সমীকরণটি হবে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এখন আমরা সূত্র থেকে দেখেছি যে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, 0, অর্থাৎ x এর মান 0 এবং y এর মান 0। সেই সমীকরণ থেকে আমরা লিখতে পারি x = 7/4 এবং y = 1। সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 7/4 এবং
এরপর আমরা নির্ণয় করব উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি a0, অর্থাৎ x এর মান a এবং y এর মান 0। এখানে সমীকরণটি আমি একবার লিখেছি, 4 × y - 1 এর স্কয়ার = 20 × x - 7/4। আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক x এর মান a, y এর মান 0। তাহলে x এর মান আমরা এখান থেকে নির্ণয় করি 3 এবং y সমান 1। এই সমীকরণকে যদি আমরা y² সমান 4ax এর সাথে তুলনা করি, তাহলে সমীকরণটি তৈরি হবে y - 1 এর স্কয়ার সমান, এখানে হবে 5। 5 কে আমরা লিখতে পারি 4 × 5/4, এরপর x - 7/4। তাহলে a সমান এখানে হবে 5/4। a সমান আমরা লিখি 5/4। যেহেতু x = a, x মানে x - 7/4 এবং a সমান 5/4, তাহলে এখান থেকে x এর মান আমরা নির্ণয় করি 3 এবং y এর মান 1। উপকেন্দ্রের স্থানাঙ্ক 3, 1। এরপর অক্ষের সমীকরণ, y² সমান 4x, যে হবে x অক্ষ। x অক্ষের উপর y স্থানাঙ্কের মান 0, তাহলে y - 1 = 0 এবং দিকাক্ষ হবে x + a। আমরা যদি পরাবৃত্তটার একটি ছবি অঙ্কন করি, y² সমান 4x আমরা এভাবে অঙ্কন করি, তাহলে এই যে x অক্ষ আনুভূমিক অক্ষ, এটি হবে পরাবৃত্তের অক্ষ। যেহেতু x অক্ষের উপর y স্থানাঙ্কের মান 0, সুতরাং y = 0 এবং দিকাক্ষ হবে x = -k, অথবা x + a সমান 0। সেখান থেকে আমরা দিকাক্ষের সমীকরণ নির্ণয় করি 2x - 1 = 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a। a কে আমরা এখানে মডুলাস চিহ্ন দিতে পারি, যদি কখনো মাইনাস মান আসে তাহলে প্লাস মানে রূপান্তরিত হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4 × a। a সমান আমরা নির্ণয় করেছি 5/4, এখানে মান বসিয়ে দিই, সুতরাং a সমান হচ্ছে 5। আমরা আরো একটি গাণিতিক সমস্যা সমাধান করব। একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, x² + 2xy + y² - 6x - 2y + 4 = 0। এই সমীকরণকে আদর্শ আকারে রূপান্তর করতে হবে অক্ষ, দিকাক্ষ এবং উপকেন্দ্রিক লম্ব। অক্ষ বলতে এখানে অক্ষের সমীকরণ, দিকাক্ষ বলতে দিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে প্রথম যে সমীকরণ আছে, এই সমীকরণকে আমরা আদর্শ সমীকরণে পরিণত করব। সমীকরণটি এখানে আমরা লিখি x² + 2hxy + y² - 6x - 2y + 4 = 0। এখন এই সমীকরণকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি। সাধারণ দ্বিঘাত সমীকরণটি ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0। এই সমীকরণের সাথে তুলনা করে আমরা a, h, b, এরপর g, f এবং c এই মানগুলো নির্ণয় করব। কেননা এখানে বলে দেওয়া নেই যে এই দ্বিঘাত সমীকরণটি পরাবৃত্ত অথবা উপবৃত্ত অথবা অধিবৃত্ত নির্দেশ করবে। প্রথমে আমাদেরকে সেই মানটি বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করি a সমান 1, b সমান 1, c সমান 4, f = -1, g সমান -3 এবং h সমান 1। এখানে c বলতে কনস্ট্যান্ট, ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা 4। এখন আমরা ডেল্টা সমান কত এই মানটি নির্ণয় করব। আমরা সূত্র থেকে দেখেছি ডেল্টা সমান abc + 2fgh - ab² - bg² - ch²। এখানে আমরা এই মানগুলো বসানোর পরে ডেল্টা সমান নির্ণয় করি -4, যা not equal to 0। তাহলে not equal to যদি 0 হয়, একটি বক্ররেখা নির্দেশ করে। যদি ডেল্টা সমান 0 হয়ে যেত, তাহলে এক জোড়া সরলরেখা নির্দেশ করত। এরপর আমরা মান বের করব ab - h এর স্কয়ার। ab - h² সমান 0। যদি 0 হয়, এই সমীকরণটি একটি পরাবৃত্ত নির্দেশ করে।
সুতরাং আমরা বলতে পারি প্রথম যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি একটি পরাবৃত্ত। এখন পরাবৃত্তের আদর্শ সমীকরণ তৈরি করতে হবে, তারপর অক্ষ, দিকক্ষ এবং উপবৃত্ত। প্রথম সমীকরণকে আমরা পরাবৃত্তের সমীকরণে পরিণত করি। এই সমীকরণকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস 2y মাইনাস 4। এখন যদি আমরা প্রথম অংশটাকে ধরি যে অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, y বলতে আমরা এখানে লিখি x প্লাস ওয়াই মাইনাস 2 সমান 0, এবং দ্বিঘাক্ষের সমীকরণ হবে x প্লাস a ইকুয়াল টু 0। এখানে আমরা x এর মান বসিয়ে দিই 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এই সমীকরণটি হবে দ্বিঘাক্ষের সমীকরণ, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4 ইন্টু a, অর্থাৎ 4 মডুলাস a। a সমান আমাদেরকে নির্ণয় করতে হবে 1/2। তাহলে এই সমীকরণকে আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণে পরিণত করব। y স্কয়ার সমান 4ax সমান 4 ইন্টু a। এখানে a বলতে 1/2 ইন্টু √2 এই সমীকরণে পরিণত হবে, এবং এর সাথে থাকবে একটি x। তাহলে আমরা বলতে পারি y স্কয়ার সমান 4ax। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে √2। তাহলে এই যে গাণিতিক সমস্যা আমরা সমাধান করলাম, এখানে আমরা তিনটি বিষয় নির্ণয় করেছি: অক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক। একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 5x স্কয়ার মাইনাস 6xy প্লাস 5y স্কয়ার প্লাস 22x মাইনাস 26y প্লাস 29 ইকুয়াল টু 0। এই সমীকরণটি কোন ধরনের কণিক নির্দেশ করে তা নির্ণয় করো। কণিকটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য এবং সমীকরণ, উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক ও উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এবং একই সাথে কণিকটির চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে এই সমীকরণকে একটি দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে হবে। তারপর ডেল্টা সমান কত, এবিসি এবং এফজিএইচ এই 6টি মান নির্ণয় করতে হবে। তারপর আমাদেরকে নির্ণয় করতে হবে ডেল্টার মান। ডেল্টার মান যদি নট ইকুয়াল টু 0 হয়, তারপর আমাদের নির্ণয় করতে হবে এ বি মাইনাস এইচ এর স্কয়ার। এই মান গ্রেটার দ্যান 0 অথবা লেস দ্যান 0 অথবা ইকুয়াল টু 0 যে কোনো একটি হতে পারে, সেই মান নির্ণয় করতে হবে। তারপর আমরা বলতে পারবো যে এই দ্বিঘাত সমীকরণটি একটি পরাবৃত্ত অথবা অধিবৃত্ত অথবা উপবৃত্ত নির্দেশ। তারপর কণিকের সমীকরণকে আদর্শ সমীকরণে পরিণত করতে হবে। এরপর অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। বৃহৎ অক্ষের সমীকরণ যদি x অক্ষ আর অক্ষ হয় তাহলে y ইকুয়াল টু 0, এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য x ইকুয়াল টু 0। উপকেন্দ্র প্লাস মাইনাস a 0, তার জন্য আমাদেরকে উৎকেন্দ্রিকতা e এর মান নির্ণয় করতে হবে। তারপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0 0, x এর মান 0, y এর মান 0। নিয়ামক রেখার সমীকরণ হবে x ইকুয়াল টু মাইনাস a অথবা x প্লাস a সমান 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, এবং যদি দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে পরাবৃত্তের ক্ষেত্রে 4a, যদি উপবৃত্ত নির্দেশ করে তাহলে 2b স্কয়ার বাই a, এবং অধিবৃত্ত নির্দেশ করলে 2b স্কয়ার বাই a। একই সাথে কোন একটি চিত্র অঙ্কন করতে হবে। চিত্র গ্রাফে অঙ্কন করা যেতে পারে, অথবা স্বাভাবিকভাবে যদি আমরা শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাই তাহলে কোন একটি চিত্র সহজে আমরা অঙ্কন করতে পারি। তাহলে আজকের পর্বে আমি কণিকের বিষয়টি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণ কোন শর্ত সাপেক্ষে একটি কণিক নির্দেশ করে, সেই কণিকটি পরাবৃত্ত অথবা উপবৃত্ত অথবা অধিবৃত্ত যে কোনো বিষয়টি হতে পারে, এবং কি কি শর্ত মেনে চললে উপবৃত্ত হবে, অধিবৃত্ত হবে অথবা পরাবৃত্ত হবে। এরপর আমরা কণিকের কেন্দ্র নির্ণয় করেছি। একই সাথে কণিকের যে প্রয়োজনীয় বিষয়গুলো, দ্বিঘাত, উপকেন্দ্র, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের সমীকরণ, এই বিষয়গুলো আলোচনা করেছি। তোমরা যে হোমওয়ার্কটি দিয়েছি আমি, এই হোমওয়ার্কটি সমাধান করবে। একই সাথে বই থেকে প্রয়োজনীয় সূত্র এবং আরো কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করবে। পরিশেষে তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। সকলের জন্য শুভকামনা।
সবাইকে ধন্যবাদ।